গুরুত্বপূর্ণ প্রস্তাব তারা দিয়েছেন এবং অনেকগুলো প্রশ্নের উত্তরও মানে মানে অনেকগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন উপস্থাপন করেছেন স্যার। স্যার আমরা তাহলে কি এখন উত্তরটা স্যার মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের যদি উত্তরটা দেয় সেদিকে আমরা মানে আমি পলিসিটা একটু চাচ্ছি স্যার মাননীয় মন্ত্রী মহোদয়। আচ্ছা, আমরা ঠিক আছে, আমরা সবার প্রশ্ন মতামত নানান কিছু পেয়েছি। আমরা যেটি উপমন্ত্রী মহোদয় বললেন যে আমরা এটিকে এখন আমাদের নিয়মিত কার্যক্রমের একটা অংশ করে ফেলবো, আর তার মধ্যে আপনাদের আরো কিছু খুব সুন্দর সুন্দর মতামত এসছে, যেগুলো আমি সবগুলোই প্রায় লিখবার চেষ্টা করেছি, আর আমার অন্যান্য সহকর্মীরাও লিখেছেন। কাজে আশা করি যে আপনাদের কোনো মতামতই আমাদের যে আমরা লিপিবদ্ধ করতে পারিনি এমন নয়, সবগুলোই আছে। আমরা সেগুলো সবগুলো নিয়েই আমরা কাজ করব, যেটার জন্য যা প্রয়োজন হবে। একই সঙ্গে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলোরও কিছু কিছু উত্তর দেবার চেষ্টা করব। তো যতদূর সম্ভব, এখন আমাদের ইতোমধ্যেই 2.5 ঘন্টা হয়ে গেছে, আর আমাদের 2টো থেকে আরো কতগুলো নির্ধারিত সভা ছিল, সেইগুলোর সকলে অপেক্ষা করছেন। আমি একটু দ্রুত কিছু আমার দিক থেকে কিছু কথা বলতে পারি, শুরু করতে পারি, আর মাঝে মাঝে আমি হয়তো বা আমার সহকর্মীদেরকে একটু অনুরোধ করবো কোনো সুনির্দিষ্ট বিষয় নিয়ে একটু বলতে। সেটা করলে বোধহয় ভালোই হতে পারে। জি, একদম প্রথমেই যে আমাদের ডেইলি স্টারের ভাই শুরু করেছিলেন যে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি নিয়ে, আমি একটু আমাদের ডিজি মহোদয়কে, আমাদের মানসিক ডিজি মহোদয়কে বলবো যে আমরা ইতিমধ্যে যে উদ্যোগগুলো গ্রহণ করেছি সেটি সম্পর্কে খুব সংক্ষেপে যদি একটু বলেন। স্যার অনেক ধন্যবাদ স্যার, আপনার নির্দেশ মতো স্যার আপনি এই বিষয়টা খুব গুরুত্ব দেন সবসময়। আমরা এর মধ্যেই সমস্ত আঞ্চলিকভাবে যারা এইসব বিষয়ে বিশেষজ্ঞ আছেন, মানসিক সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট, তাদের সঙ্গে আমাদের কর্মকর্তারা বসবেন, শিক্ষকরা বসবেন, অভিভাবকরা বসবেন এবং অভিভাবকদের সঙ্গে একটা ইন্টারাকশন করবেন এবং সেইভাবে একটা সমাধান করার চেষ্টা করবেন। এটা হচ্ছে একটা দিক। আর একটা দিকে আমরা চেষ্টা করছি, আমরা খুব দ্রুতই আমরা প্রত্যেকটা স্কুলে অন্তত 2 জন শিক্ষককে একটা ওরিয়েন্টেশন দেবো। আমরা আমাদের যারা জাতীয়ভাবে যারা খুব বিখ্যাত এক্সপার্ট আছেন এই বিষয়ে, তারা এই ওরিয়েন্টেশনটা দেবে। অর্থাৎ প্রত্যেকটা স্কুলের, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত 2 জন করে শিক্ষককে আমরা এই ওরিয়েন্টেশনটা দেব। এটা হচ্ছে আমাদের প্রাথমিকভাবে আমরা এই কাজটা খুব দ্রুত করছি। এরপরে আমরা আরও এটাকে কমপ্লিমেন্ট করবো অন্য নানানভাবে। এর মধ্যে আপনার একটা প্রস্তাব আছে, এটা কাজ চলছে, এটা হচ্ছে প্রত্যেক জেলায় একজন করে মানসিক যে কনসালটেন্ট নিয়োগ করা, সেই কাজটা দীর্ঘ মেয়াদী কাজ, সেই কাজটা আমরা শুরু করে দিয়েছি এবং তারা তাদের সেই প্রত্যেক জেলার সকল স্কুলের অন্তত পক্ষে 2 জন করে শিক্ষককে পর্যায়ক্রমে তারা এই বিষয়ে প্রশিক্ষিত করে তুলবেন। তাদের মধ্যে অন্তত পক্ষে একজন মহিলা থাকবেন। আচ্ছা, আমাদের টিউশন ফি নিয়ে বেশ কিছু কথা এসছে। হ্যাঁ, আমরা এই ব্যাপারটাতে আপনারা সবাই জানেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে এই যে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এবং আরো বিশেষ করে ইংরেজি মিডিয়াম স্কুলগুলোর ক্ষেত্রে কথা এসেছিল যে এই তাদের টিউশন ফিটা নিয়ে কমানোর ব্যাপারে অনেকগুলো শিক্ষক ফোরাম গঠিত হয়েছে এবং কেন্দ্রীয়ভাবেও কিছু গঠিত হয়েছে, এবং তারা এমনকি উচ্চ আদালতেও তারা গেছেন এবং উচ্চ আদালত থেকে একটা নির্দেশনা তারা দিয়েছেন যে এই ব্যাপারে আমাদের কোনো মতামত আমরা দিতে পারি কিনা। আমাদের সেক্ষেত্রে আমাদের ডিজি কার্যালয় থেকে মতামত একটা দেওয়া হয়েছে, এবং আমিও ব্যক্তিগতভাবে আমাদের এই শিক্ষক ফোরাম শিক্ষকদের সঙ্গে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে যেমন আলোচনা করেছি, অভিভাবকদের প্রতিনিধিদের সঙ্গেও বসেছি, কথা বলেছি। এখানে আমাদের একজন সাংবাদিক বন্ধু তিনি বলেছেন যে এই ফিটা 25% কিংবা 50% সেটি কমানো যায় কিনা। এটি বোধহয় আমাদের নিজামুল হক সাহেব বলেছেন, তো যে কমানো যায় কিনা এই বিষয়টি নিয়ে আমরা যেটি ভেবেছি, কথা বলেছি, তা হলো দেখুন, সবার কিন্তু এক ধরনের ক্ষতির সম্মুখীন সকলে হননি। এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো সকলের আয়ের ধরনও একরকম নয়, এবং
আমরা যদি সকলের জন্য এক ধরনের জিনিস করে দিই, সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে তাদের চলার পক্ষেও হয়তো সেটা খুব সুবিধাজনক হবে না। কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিদিনকার কিছু খরচ বাদে তাদের অন্যান্য যত মূল খরচগুলো আছে সেগুলো কিন্তু সবই রয়ে গেছে। শিক্ষক বেতন থেকে শুরু করে, কর্মচারীদের বেতন থেকে শুরু করে, যেখানে হয়তো তারা লোন নিয়ে ইনফ্রাস্ট্রাকচার করেছেন সেগুলোর দেয়া, ইন্স্যুরেন্স, সিকিউরিটির এখন আরো ব্যবস্থা করা, সেগুলো অনলাইনে ক্লাস করাবার জন্য কিছু ব্যবস্থা করতে হয়েছে, অনেক কিছুই তাদের আছে। আর আমাদেরও যারা অভিভাবকদের মধ্যে যারা সরকারি চাকরি করেন মনে করেন, তাদের তো আয় একেবারেই একরকম রয়েছে, তো তাদের সন্তানেরাও এই ধরনের প্রাইভেট স্কুলগুলোতে পড়ছে। কাজেই একেবারে সরাসরি এরকম করে তো 25 ভাগ 50 ভাগ সেভাবে বলে তো কমানো যায় না। আর এটাও মনে রাখতে হবে যে এগুলো তো প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোর উপরে আমরা কিন্তু জোর জবরদস্তিও কোনো কিছু চাপিয়ে দেওয়া সঠিক নয়। তো সেই ক্ষেত্রে যেটি আদালতেও আলোচিত হয়েছে এবং আমাদের কাছেও মতামত চাওয়া হয়েছে, আমরা সেভাবেই দিয়েছি যে কেস বাই কেস শিক্ষা প্রতিষ্ঠানগুলোই কিন্তু সবচেয়ে ভালোভাবে জানেন যে আসলে অভিভাবকদের এখন তাদের কোন অভিভাবক কি চাকরি করেন বা কি করেন, এবং তাদের সঙ্গে আলাদা আলাদাভাবেই তারা নেগোশিয়েট করে। আমরা বিভিন্ন স্কুলের সঙ্গে কথা বলে দেখেছি, হয়তোবা দু একটি স্কুল কোনো জায়গায় এই বিষয়গুলো নিয়ে খুবই অনড় একটা অবস্থান দেখিয়েছে কোনো কোনো অভিভাবকদের ক্ষেত্রে, কিন্তু অধিকাংশ স্কুল একটা চেষ্টা অনেকেই করেছেন যে অভিভাবকদের আলাদা আলাদাভাবে করে তাদের যার যেখানে সমস্যা আছে, এবং আমাদের দিক থেকে যে আহ্বানটি ছিল এখনো সেটি আছে যে উভয় পক্ষকেই কিছু ছাড় দেবার চেষ্টা করতে হবে, সমঝোতা একটা আসতে হবে। যে এক হচ্ছে যেখানে কিছু কমানো সম্ভব কমানো, যেখানে কিছু হয়তো সাময়িকভাবে ছাড় দেওয়া সম্ভব, কিছু হচ্ছে যে আগামী 6 মাসে বা আগামী 1 বছরে সেটাকে ইনস্টলমেন্টে কিস্তিতে সেটা নেওয়ার ব্যবস্থা করা, এরকম নানান পদ্ধতি হতে পারে। কিন্তু কোনো জায়গায় যেন এই টিউশন ফির কারণে কোনো শিক্ষার্থীর কোনো পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়, এই ব্যাপারটিতে নজর রাখা। তারপরে আমি বলবো যে নিশ্চয়ই সকল ক্ষেত্রেই সকলের আচরণ একরকম হয় না, সেখানে যদি কোথাও খুব বেশি ব্যত্যয় ঘটে থাকে তাহলে আমাদেরকে জানালে আমরাও সেখানে চেষ্টা করব সেই সমস্যাগুলো সমাধান করতে। এই সমস্যাগুলো কিন্তু একেবারে যে ওই ওয়ান সাইজ ফিটস অল এই জাতীয় সমাধান দিয়ে যে সব সমাধান করে ফেলা যায় তা কিন্তু নয়। এগুলোর মধ্যে অনেক ধরনেরই অনেক ভাঁজ রয়েছে, অনেক জটিলতা রয়েছে। আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও চালু রাখার দিকে নজর দিতে হবে, একই সঙ্গে অভিভাবকদের যে কষ্ট সেটাকেও আমাদের বিবেচনায় নিয়ে এই ব্যবস্থাটি করতে হচ্ছে। এর মধ্যে আপনাদের টিউশন ছাড়া একটি জিনিস এসছে যে শিক্ষক বদলির ক্ষেত্রে তালিকায় শিক্ষক একজন মৃত্যুবরণ করেছেন, একজন পিআরএল-এ গেছেন, এরকম তালিকাও আছে। আমি এই ব্যাপারটি আমরা সবাই জানি, কারণ আমরা এটি সঙ্গে সঙ্গেই খতিয়ে দেখেছি। তো আমি আমাদের সচিব মহোদয়কে বলবো, মাহবুব সাহেবকে বলবো একটু ছোট্ট করে এটা যদি উত্তর দেন। ধন্যবাদ স্যার। স্যার এটা নিয়ে স্যার যখনই আমাদের নজরে এসছে স্যার, আমি এটা নিয়ে আপনাকে আলোচনা করেছি। এই কাজটি আমরা যখন করি, আমি এটা অনেকটা বলে খোলামেলা কথাই বলি স্যার, সেটি হলো যে আমরা তখন আসলে এই লিস্টটা যখন আমরা করি, আপনি একটা নির্দেশনা ছিলেন যে যারা দীর্ঘদিন পর্যন্ত ঢাকায় ওএসডি হিসেবে আছে কিন্তু কোথাও কোনো পোস্টিং নাই, কোনো কাজ করছেন না, কিন্তু তারা মাসের পর মাস বেতন নিয়ে যাচ্ছেন, তো এদেরকে একটু চিহ্নিত করে তাদেরকে একটু পদায়নের জন্য একটা নির্দেশনা আপনি দিয়েছিলেন। এতে আমরা মাউসি থেকে রিপোর্টটা আনি, কিন্তু মাউসিতে রিপোর্টটা যখন আনি এরপরে আপডেট করা, আসলে তখন এটা স্যার করোনার ইসের কারণে অতখানি যত্ন নিয়ে অতখানি আপডেট করে বোধহয় আমি এটা স্বীকারই করে নিচ্ছি যে আমার ডেস্ক লেভেলের কর্মকর্তারা যতখানি যত্ন নেওয়া উচিত ছিল তারা নিতে পারেননি স্যার। না নেওয়ার কারণে যেটা ইতিমধ্যে তাদেরকে আমরা এটা এখন খোলামেলা আমরা কিন্তু সতর্ক করে দিয়েছি, এবং যে কাজটি আমরা করেছি যে এই জাতীয় শুধু দুটো না, এরকম আরও যেসব বাস্তবতা আছে, যেসব বাস্তবতার কারণে আসলে তাদেরকে যেমন কয়েকজনকে আমরা পেয়েছি স্যার, যে যারা ক্যান্সারের রোগ, কিডনি রোগ, এরকম কয়েকজনকে আমরা পেয়েছি। এরকম কয়েকজনকে যাদেরকে পেয়েছি তাদেরকে যেন এই বদলি থেকে আমরা বাইরে রাখি,
সেই জন্য ইতিমধ্যে স্যার আপনার কাছে একটা ফাইল আমরা পাঠিয়েছি। আশা করি স্যার আজকের মধ্যে হয়তো আজকে বা কালকের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে, এবং যারা এই একটু যাদের অযত্নের কারণে এটা হয়েছে তাদের প্রত্যেককে সতর্ক করা হচ্ছে। আচ্ছা, অনেক ধন্যবাদ সচিব মহোদয়। একটা কথা এসছে যে এমপিও নিয়ে একটি আলাপ হয়েছে যে এমপিও ভুক্তি নতুন করে হবে কিনা। আমরা কিন্তু গত বছর যখন এমপিও ভুক্তির ঘোষণাটি হয় 10 বছর পরে 2730টি প্রতিষ্ঠানের প্রথমে তালিকা প্রকাশ করা হয়, এবং তারপর একেবারে সরেজমিনে যাচাই বাছাই করে সেগুলো একটা পূর্ণাঙ্গ তালিকা অনুযায়ী সেটিকে সেই এমপিওর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এমনকি এই করোনার মধ্যেও আমি আসলে আমার মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে যারা এমনকি আমাদের মাঠ পর্যায়ের আছেন তাদের সকলের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে তারা অসম্ভব পরিশ্রম করেছেন এবং করে এই শিক্ষকদেরকে তাদের এই এমপিও ভুক্তির কাজটি সম্পন্ন করে তারা যেন টাকাটি পান সেই ব্যবস্থা তারা করেছেন। অবশ্যই এই করোনার কারণে সেই সময়টাতে সেটি খুবই কষ্টকর একটি কাজ ছিল, কিন্তু তারপরেও তারা অনেক ঝুঁকি নিয়েও সেই কাজটি করেছেন। তারপরেও আমি বলবো যে কোথাও কোথাও মাঠ পর্যায়ে কিছু কিছু ক্ষেত্রে কাগজপত্রের কোনো জটিলতার কারণে এখনো হয়তো কারো সমস্যা রয়ে গেছে। সেই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যতদূর সম্ভব সেই সমস্যাগুলো সমাধান করবার চেষ্টা করছি। কারণ কোথাও যদি একেবারে নিয়োগ নিয়ে বৈধতার প্রশ্ন আসে সেগুলো কিন্তু আসলেই ভালোভাবে দেখা প্রয়োজন। কারণ এই যে পরে গিয়ে অনেক সময় অভিযোগ আসে যে এই সনদ জাল কিংবা কোনো কিছু, এটি যেন না হয়। তো সেই কারণে আমাদেরকে অনেক সাবধানতার সঙ্গে কাজটি করতে হচ্ছে। আর নতুন করে এমপিও ভুক্তির ব্যাপারে যেটি একটু আগে শুনেছেন আমাদের সচিব মহোদয় বলেছেন যে আমরা এমপিও নীতিমালাটি যেটি আমরা গতবারই বলেছিলাম যে এটিকে আরো ভালো আমরা করতে চাই, আরো যুগোপযোগী করতে চাই। কারণ আগের নীতিমালাটিতে এই কিছু কিছু জিনিস ছিল যেগুলোকে আমরা মনে করেছি যে আরো কিছু পরিমার্জন করা সম্ভব, তাহলে আমাদের বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আরো সুবিধা হবে। একটু যেগুলো পিছিয়ে পড়া এলাকায় আছে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আরো সুবিধা হবে। আমরা বিভিন্নভাবে ভাগ করেছি, সিটি কর্পোরেশন এলাকার প্রতিষ্ঠান, পৌরসভা এলাকার প্রতিষ্ঠান, একেবারে গ্রামাঞ্চলের প্রতিষ্ঠান। তো এই বিভিন্ন ক্যাটাগরিও আমরা ভাগ করেছি এবার। তো এটি সচিব মহোদয় বলেছেন আমরা আমাদের কর্মকর্তা পর্যায়ে মিটিং হয়েছে প্রায় 5-6টি, সেখানে শিক্ষক প্রতিনিধিরা ছিলেন। আমি মাননীয় উপমন্ত্রী মহোদয়, সচিব মহোদয়রা সহ আমরা সবাই মিলে আরো 6টি মিটিং করেছি, এবং দীর্ঘ এক একটা মিটিং। আসলে এটি তো শুধু এমপিও নীতিমালা নয়, এর সাথে জনবল কাঠামো আছে, সেইগুলোকে পুরো দেখা, তার জন্য আসলে অনেকখানি সময় দিতে হয়েছে। তো এটি এখন চূড়ান্ত হয়েছে। আমরা আশা করছি যে এই অক্টোবর মাসের মধ্যে আমরা এটি চূড়ান্তভাবে প্রকাশ করতে পারবো, এবং তারপরে আমরা এই এমপিও ভুক্তির জন্য হয়তো আবার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন চাইবো। তবে এখন সব শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে বন্ধ আছে, এই করোনা কালেও নানান যেসব সমস্যা রয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয়, এবং যেইভাবে এই প্রক্রিয়াটি কিন্তু খুব বড়, অনেক বড় এবং বেশ জটিল, আমরা যতই এটাকে সহজ করবার চেষ্টা করি না কেন তারপরেও কিন্তু এটা একটা বিশাল প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়াটি সমাপ্ত করতে করতে আমার কাছে মনে হচ্ছে যে এটি হতে হতে এই অর্থ বছরের মধ্যে আমরা সম্পূর্ণ করতে পারবো কিনা এটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমাদের মন্ত্রণালয়, আমরা সকলে, আমি উপমন্ত্রী মহোদয় সহ আমরা সকলে এই ব্যাপারটি যত দ্রুততার সঙ্গে করা সম্ভব আমরা কিন্তু সেটার চেষ্টাটা আমরা চালিয়ে যাব। আপনারা এই এমপিও ছাড়াও আরো যেমন কতগুলো পরীক্ষার কথা বলেছেন, আমি এইচএসসি পরীক্ষার কথাটিতে পরে আসছি। ও লেভেল পরীক্ষা, এ লেভেল পরীক্ষা, কমিদের পরীক্ষা, সেই কথাগুলো সেগুলো বলেছেন। তো সেই ক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা না খোলা সেই ব্যাপারেও আপনারা আপনাদের মতামত দিয়েছেন, প্রশ্ন করেছেন। তো সেই ব্যাপারে একটু বলতে চাই যে ও লেভেল, এ লেভেলের পরীক্ষার্থী আমি যতদূর জানি সম্ভবত
1800 সচিব মহোদয় এবার ও লেভেলস এর স্যার প্রতিদিন 1800 হবে স্যার, মানে প্রতিদিন 1800 পরীক্ষা টোটাল 6000 মন্ত্রী মহোদয়, টোটাল 6000 এর মধ্যে 1800 করে তারা পরীক্ষা নেবে, মাত্র 6000। জি 1800 প্রতিদিন নেবে। তো যেহেতু 1800 এবং তাদের 35টির বেশি পরীক্ষা কেন্দ্র, তো সেই অর্থে তারা পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে তারপরে সেটি করার তাদের জন্য অনেক সহজ হবে। তো সেই সব শর্তেই দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে আরেকটি ব্যাপারও আছে যে যারা এইবার এই অক্টোবরে পরীক্ষাটি দিতে না পারবেন তারা আগামী মে মাসের আগে আর পরীক্ষা দিতে পারবেন না, সুযোগ পাবেন না। তো এইটিতে সেই কারণে আমরা অনুমতিটা দিয়েছি। যারা যারা মনে করবেন যে তারা এই সময় পরীক্ষাটা দেবেন তারা দেবেন, যারা যদি কেউ দিতে না চান, মে মাসে পরীক্ষা দিতে চান, সেই সিদ্ধান্ত নেবার স্বাধীনতা তো তাদের অবশ্যই রয়েছে। আর কমের ক্ষেত্রে যে তাদের কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাদের শিক্ষার্থীরা সেই মাদ্রাসাতেই অবস্থান করেন, অধিকাংশ ক্ষেত্রে এই মাদ্রাসাগুলো আবার আবাসিক। তো তারা এবং তারাও কিন্তু আমাদের কাছে বিভিন্ন রকমের তাদের যে শর্তগুলো আমরা দিয়েছি সেই শর্তগুলো প্রতিপালনের সেই সাপেক্ষেই তারা আমাদের কাছ থেকে এই অনুমতিটি পেয়েছেন। এবং তারা তো আসলে আমাদের এই যে ব্যবস্থাটি এখন আছে সেটির মধ্যে পুরোপুরি এখনো ইন্টিগ্রেটেড নয় তারা, কিন্তু তারপরও স্বাস্থ্যবিধি মেনে চলবার শর্তে তাদেরকে এটি দেওয়া হয়েছে। কিন্তু আমাদের এর বাইরের যারা, তাদের সংখ্যাও তো অনেক আমাদের এমনি শিক্ষা প্রতিষ্ঠানে। তো সেই সংখ্যাটির দিকে মাথায় রেখে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের বরাবরই একটু আলাদা। এইবার এই খোলার ব্যাপারেও তাদের পরীক্ষা নেবার ব্যাপারে সেই সব দিক বিবেচনায় নিয়েই আমরা আপাতত এই অনুমতিটি দিয়েছি, কিন্তু আমরা খেয়াল রাখছি যে কোনো সমস্যা যেন না হয়। এখানে আমি আরো কিছু আপনাদের ছুটির কথা বলেছেন। ছুটি আসলে আমাদের তো ধাপে ধাপে দেওয়া ছাড়া আমাদের কি আসলে সম্ভব এখন বলা যে আমরা আগামী 3 মাস বন্ধ রাখবো কি আগামী 6 মাস বন্ধ রাখবো? আসলে তো করোনা নিয়ে পরিস্থিতিটি এমনই অনিশ্চিত। আমরা তো সবাই চাইছি যে দ্রুতই পরিস্থিতির উন্নতি হোক এবং আমরা যেন আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের ধাপে ধাপে এটি বাড়ানো ছাড়া আসলে খুব অন্য কোনো যৌক্তিক পদ্ধতি আছে বলে আমরা মনে করিনি। একবারে অনেক বেশি পর্যন্ত দিয়ে বন্ধ করে রাখা সেটা মনে করিনি। আর শিক্ষার্থীরাও একেবারে পড়াশোনার মধ্যে নেই তা কিন্তু না, আমাদের এই অনলাইন ক্লাসেস চলছে, টেলিভিশনের মাধ্যমে চলছে, কাজেই তারা এক ধরনের পড়াশোনার মধ্যে কিন্তু তারা সকলেই আছে। শিক্ষকদের সঙ্গেও অধিকাংশ ক্ষেত্রেই হয়তো কোনো না কোনো রকম যোগাযোগের মধ্যে আছেন, কাজেই তারাও জানেন যে পুরোপুরি আমরা 6 মাসের জন্য 1 বছরের জন্য তার বন্ধ করে দেওয়া সেটি সম্ভব নয়। আপনারা বলেছেন মোশতাক সাহেব প্রথম আলো, তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে দায়িত্ব দেওয়ার কথা বলেছেন। আমরা অন্য বিশ্ববিদ্যালয়ে এর আগে কোথাও কখনো রেজিস্ট্রারকে দিয়েছি দায়িত্ব। তো আমি আসলে কোথাও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরনের কোনো এখন পর্যন্ত অভিযোগ অসন্ত সেরকম কোনো কিছু কিন্তু পাইনি। আমি দেখেছি অন্য একটি বিশ্ববিদ্যালয় থেকে কেউ আপত্তি করেছেন, তো সেখান থেকে পাইনি। আর ইতিমধ্যেই আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য আমরা প্রক্রিয়াটি অনেক দূর এগিয়ে নিয়েছি। খুব শিগগিরই আশা করছি নিয়োগ হয়ে যাবে এবং তাকেও খুবই মানে সীমিত ভারপ্রাপ্ত হিসেবে অবশ্যই তিনি খুবই সীমিত দায়িত্ব পালন করবেন, সেটি দেওয়া হয়েছে। আর ইউজিসির কাছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির ব্যাপারে যে অভিযোগগুলো এসেছে, ইউজিসি তার নিয়ম অনুযায়ী, ইউজিসি যেভাবে করেন সেই নিয়ম অনুযায়ী করছেন। কেউ চ্যালেঞ্জ করতে পারেন তার এখতিয়ার আছে কিনা, কোনো কিছু আছে কিনা, কিন্তু ইউজিসির যে দায়িত্ব আছে সে দায়িত্ব ইউজিসিকে পালন করতে হবে। আমরা ইউজিসির কাছ থেকে মতামত পাওয়ার পরে আমরা আমাদের যা করণীয় তা আমরা করব। আমাদের পরীক্ষার ব্যাপারে এইচএসসি পরীক্ষার কথাটা তার একটু পরে আসি, কারণ ওইটাতেই সকলের মনে হচ্ছে সবকিছু
ওইটার উপরেই চলে গেছে সব মনোযোগ। তো এটা কেউ কেউ বলেছেন বিশ্ববিদ্যালয়গুলো প্রথমে খুলে দেওয়ার কথা। বিশ্ববিদ্যালয়ে যেহেতু শিক্ষার্থীর সংখ্যা কম এবং তাদের সেখানে হয়তো আগে খুলে দেওয়ার বিষয়টা বিবেচনা করা যেতে পারে। তো আমরা সেই বিষয়টিও, এই সবগুলো জিনিসই আমরা, আপনারা যা যা বলেছেন সেগুলো, আমাদের যে চিন্তাগুলো আছে তার পাশাপাশি আপনাদের চিন্তা ভাবনাগুলো আমরা অবশ্যই বিবেচনায় রেখে আমরা এই সিদ্ধান্তগুলো নেব। কেউ কেউ বলেছেন যেসব এলাকায় কোভিড কম সেই সব এলাকায় খোলা যায় কিনা, আবার কেউ বলেছেন ভ্যাকসিন হওয়ার আগে না খুলতে, আবার কেউ বলেছেন বিলেতের কথা বলেছেন যে সেখানে খোলা হয়েছিল এবং সংক্রমণ বেড়ে যাওয়াতে আবার বন্ধ করে দেওয়া হচ্ছে। কথাগুলো কিন্তু সঠিক। অনেক জায়গায় যেখানে সংক্রমণ কম দেখে খুলে দেওয়া হয়েছিল সেটিকে আবার বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু সার্বক্ষণিকভাবে সারা বিশ্বে কোথায় কি ঘটছে সেটাকেও পর্যবেক্ষণে রাখছি, আমাদের এখানে কি অবস্থা সেটির দিকে নজর রাখছি, এবং আমরা অবশ্যই শিক্ষার্থী, শিক্ষক এবং তাদের অভিভাবক সকলেরই স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা বিষয়টি দেখছি। তার পাশাপাশি শিক্ষা জীবন যেন বড় আকারে ব্যাহত না হয় তার জন্য আমাদের পক্ষে যা যা কিছু করণীয় আমরা সেগুলোও করবার চেষ্টা করছি। আমরা বারবারই স্বীকার করছি যে আমরা একেবারে এইরকম একটি বৈশ্বিক সংকটে সবকিছু আমরা শতভাগ ভালো পারছি বা পারবো সেটিও নয়, কিন্তু আমাদের চেষ্টাটি আমরা ব্যাপকভাবে চালিয়ে যাচ্ছি। সেখানে অন্তত আমাদের দিক থেকে আমরা ত্রুটি রাখছি না বা যেন না থাকে সেটা চেষ্টা করছি, এটুকু আমি খুবই জোরের সঙ্গে বলতে পারি। এখানে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে বলেছেন, এটি মাননীয় উপমন্ত্রী মহোদয় আবারও বলছি খুব সুন্দর করে বলেছেন, জবাব দিয়েছেন। আমাদের পার্লামেন্ট, আমাদের কনস্টিটিউয়েন্সি, আমাদের মন্ত্রণালয়ের কাজ, এখন মন্ত্রণালয়ের কাজ সাধারণ সময়ে যেভাবে করতাম এখন কিন্তু একদম ভিন্ন রকম হয়ে গেছে। এখন সারাদিনই প্রায় জুমে, এবং সেই জুমের কোনো সময় নেই। সকাল থেকে নিয়ে দেখা যায় অনেক রাত পর্যন্ত চলছে। কোনো কোনো দিন আমরা 12টা 12:30 পর্যন্ত মিটিং করছি। কাজেই যেমন এখন আপনাদের সঙ্গে এই প্রায় 3 ঘন্টা কথা বলছি। এই 3 ঘন্টায় আমার এখানে এই দুটো ফোনে, একটা তো এই যেটাতে কথা বলছি সেটাতেও অনেক ফোন এসছে, অনেক মেসেজ এসছে, কোনো রেসপন্ড করা সম্ভব হয়নি। আরেকটি ক্রমাগত বেজেই চলেছে, কিন্তু সেটাতে রেসপন্ড করতে পারছি না। এরকম কিন্তু আমাদের অন্য দিনগুলোতেও হয়, এবং তারপরে যখন সব মিটিং শেষ করি দেখা যায় তখন আর কোনো ভদ্রস্তর সময় নয় কাউকে ফোন করবার, এরকমও প্রায় দিনই হয়। তারপরেও আমাদের দিক থেকে নিশ্চয়ই আমি অবশ্য আমার অন্তত দিক থেকে ক্ষমা চাই যে আমি সবার ফোনের হয়তো জবাব দিতে পারিনি, সবার মেসেজের জবাব দিতে পারিনি, কিন্তু আমাদের দিক থেকে এটুকু মনে রাখবেন যে আমরা আপনাদেরকে কোনো দিক থেকে বঞ্চিত করতে চাই না। আমরা আপনাদের সঙ্গে আমাদের কোথাও কথা বলায় কোনো সমস্যা নেই। তার কারণ হচ্ছে যে আমি উপমন্ত্রী মহোদয়, আমরা সত্যিই মনে করি যে আপনারা আমাদেরকে সহযোগিতাই করতে পারেন, আপনারা আমাদের কাজটাকে আরো সুন্দর করে দিতে পারেন। কাজেই আমরা যেখানে যেখানে নিতে পারিনি সেটি একেবারেই সময় বা কাজের সীমাবদ্ধতার কারণে পারিনি, এটুকু বলতে পারি। আর এই যে প্রতি মাসে 15 দিনে বলেছেন, প্রতি মাসে করি, যদি 15 দিনে পারি তখন না হয় দেখা যাবে, কিন্তু প্রতি মাসে অন্তত একটা এইরকমের আলোচনা ইনশাল্লাহ আমরা অবশ্যই করব, এবং তখন আর এত লম্বা সময় হবে না, কারণ তখন তো খুবই কম বিষয় হয়তো থাকবে। আরো যেসব আলোচনা ছিল যে এই ক্লাস 8 পর্যন্ত কি হবে, প্রাথমিক সেটি কবে হবে, আমাদের শিক্ষা নীতি সেটি মাত্র 10 বছর হলো, কেন সেটি সংস্কারের প্রয়োজন হলো, তাহলে কি সেটি যুগোপযোগী ছিল না, যথেষ্ট ভালো ছিল না? আমি এই ব্যাপারে ছোট করে বলতে চাইছি, দেখুন একটি শিক্ষা নীতি মানে এটি হচ্ছে আমরা কি করে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাব আমাদের অভিষ্ট লক্ষ্য অর্জনের জন্য। কারণ আমাদের যত চ্যালেঞ্জ আছে তা মোকাবেলা করার জন্য, আমাদের যত অভিষ্ট লক্ষ্য আছে তা অর্জনের জন্য শিক্ষাই কিন্তু প্রধানতম হাতিয়ার। তো এই হাতিয়ারটিকে আমরা কিভাবে ব্যবহার করব সেইটিকে নির্ধারণ করবার জন্য এই শিক্ষানীতি, এবং সেই শিক্ষানীতি 10 বছর হয়েছে।
একটা সময়ের জন্য হয়তো 10 বছর অনেক লম্বা সময় ছিল, কিন্তু এখনকার এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে 10 বছর কিন্তু অনেক সময়। এবং 10 বছর আগে আমাদের যে শিক্ষানীতি হয়েছে সেখানে বিশেষ করে যে আজকে এই কোভিড সিচুয়েশনে বা পোস্ট কোভিডে আমরা যে পরিস্থিতিতে যাব বলে সবাই মনে করছে, তার জন্য তো তখন আমাদের কোনো প্রস্তুতি ছিল না। আমরা তো সেই সময়টায় এইরকম সময়টাকে আমরা দেখতে পাইনি। কাজেই এইরকম পরিস্থিতিতে এসে আমাদের অবশ্যই সেটি যুগোপযোগীকরণের একটা প্রয়োজন রয়েছে। তার মানে এই নয় যে আমাদের আগে শিক্ষানীতিটি কোনো অংশে খারাপ ছিল। আমাদের শিক্ষানীতিটি সেই সময়ের জন্য এবং তারপরের একটা লম্বা সময়ের জন্য সেটি অবশ্যই যুগোপযোগী ছিল, কিন্তু আজকের পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজন হয়েছে যে সেটিকে নতুন করে দেখা, ওটিকে একেবারে খোল নলচে পাল্টে ফেলা নয়, সেটিকে আরো যুগোপযোগী করা আজকের বাস্তবতার সঙ্গে। এবং আগামী 5-10 বছরের জন্য যতটুকু আমরা দেখতে পাচ্ছি ততটুকুর জন্য তৈরি করা। হয়তো দেখা যাবে আমরা আগামী 10 বছরের জন্য ভেবে করলাম, আগামী 5 বছর বাদেই হয়তো সেটাকে আরো নতুন জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজন হবে, কারণ পৃথিবী এখন আসলেই খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। এবং নিশ্চয়ই আমরা সবাই চাই যে আমরা সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা চলবো, বা পরিবর্তনের সামনে সামনে চলবো, পেছনে নয়। পরিবর্তনের পেছনে পেছনে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে তাকে ধরবার চেষ্টা যেন আমরা না করি, আমরা যেন তার সঙ্গে থাকি কিংবা পারলে তার থেকে সামনে থাকি। আমাদেরকে আরো বলেছেন মূল্যায়নের ব্যাপারটা, কি করে মূল্যায়ন হবে। আরেকটি বিষয় বলেছেন, এই যে মুরারিচাঁদ কলেজে সিলেটের সেখানের যে ঘটনাটি, সেই বিষয়ে। তো এখানে একজন অধ্যক্ষের কথা এবং সেই প্রসঙ্গে আরেকজন বলেছেন যে অধ্যক্ষদের বা কলেজ প্রশাসনের, শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনের ক্ষমতার বিষয়টি, আমরা কিন্তু এই বিষয়গুলো একেবারে খুবই গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। আর যে কোনো জায়গায় যে কোনো ধরনের অপরাধ ঘটলে সাথে সাথে তার ব্যাপারে সব ধরনের যে আমাদের ব্যবস্থা নেবার যা যা কিছু আমাদের সাধ্যের মধ্যে আছে সেই ব্যবস্থাগুলো আমরা তড়িৎ গতিতে নিচ্ছি। আরেকটি হলো এই ধরনের পরিস্থিতির যেন উদ্ভবই না ঘটে, সেটি জন্যে আমরা আমাদের কি করণীয় সেই ব্যাপারেও আমরা কাজ করছি। এখানে কারিগরির ব্যাপারে একটা কথা এসছে যে বক্তব্য পাওয়া যায় না, আপনাদের অনেক রিপোর্ট কিল্ড হয়ে যায় বলেছেন, পিন্টু বলেছেন, এবং বিশেষ করে কারিগরির ক্ষেত্রে বলেছেন যে সেখানে আপনারা সেখান থেকে কোনো কথা পান না। তা আমি একটু কারিগরির সচিব মহোদয় আছেন এবং তিনি তার প্রাথমিক বক্তব্যেই বলেছেন, প্রারম্ভিক বক্তব্যেই বলেছেন যে আমাদের ওখানে একটা বেশ অনেক ঘাটতি ছিল, আমাদের লোকবল ছিল না, আমাদের এখনো বসার জায়গাও সেখানে খুব ভালো নেই, সেটারও আমরা সমাধান করার পথে আছি। আর সেখানে লোকবল নিয়োগের সেই ব্যাপারটিও আমরা করে ফেলেছি। কাজেই এখন আশা করছি এই সমস্যাটি আগামী দিনে থাকবে না। আমরা খুবই দুঃখিত যে এই ধরনের সমস্যা আপনাদের ভুগতে হয়েছে, তার মানে আমাদের ক্ষতি হয়েছে। কাজেই আমরা অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে কারিগরির ক্ষেত্রেও সম্পূর্ণ সহযোগিতা পাবেন, আমি এটি আশা করি। এবং আমি কারিগরি শিক্ষা বিভাগের যারা আছেন, সচিব মহোদয় থেকে ডিজি মহোদয় থেকে সকলে, সবাই এই বিষয়টিতে খুবই গুরুত্বের সঙ্গে এটিকে দেখবেন, আমি এটি আশা করি। আর আব্বাস সাহেব আরো কিছু, আপনি বেশ কিছু জিনিস বলেছেন, বিধিমালার কথা বলেছেন, এই অনুমোদন স্বীকৃতি, একটা লম্বা সময় আমাদের বিদ্যালয় স্থাপন, পাঠদান, এগুলোর অনুমতি দেওয়া এবং স্বীকৃতি, এগুলোর প্রক্রিয়াটা বন্ধ ছিল, এগুলো আবার শুরু হয়েছে এবং আমরা চেষ্টা করছি যথাযথ প্রক্রিয়া এবং এখানে যেন কোনো ধরনের কোনো সমস্যা না থাকে। একটা জিনিস হলো যে কোথাও কোথাও প্রাপ্যতার বাইরেও শিক্ষা প্রতিষ্ঠান দেয়া হচ্ছে, এটি বলেছেন। প্রাপ্যতার বাইরে কোথাও কোথাও হচ্ছে, তার কারণ হলো আমরা দেখছি যে প্রাপ্যতাটি যখন নির্ধারণ করা হয়েছিল তারপরেও কিন্তু, এবং সেটি বোধহয় বেশ আগে, আমি এই মুহূর্তে আপনাকে হয়তো সময়টা বলতে পারছি না, কিন্তু সেই প্রাপ্যতাও এখন পরিবর্তিত হয়েছে। তো সেই কারণেও আমরা মনে করছি যে, আর এখন শিক্ষার হার বেড়েছে, সবকিছু বেড়েছে, সব মিলেই
শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনও আছে, কোথাও কোথাও শিক্ষা প্রতিষ্ঠান বাড়ার প্রয়োজন আছে, আবার উচ্চ মাধ্যমিক পর্যায়ে কোথাও কোথাও আছে যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংখ্যা খালি থেকে যাচ্ছে। এই সবগুলো বিষয়ই আমরা মাথায় রাখছি এবং রেখেই এই অনুমোদনের বিষয়গুলো দেখছি। তারপরেও আমি আপনাদের, এটি শুধু আব্বাস সাহেব নয়, সবাইকেই আমি বলবো যে আমাদের কোথাও যদি আপনারা ভ্রান্তি দেখেন, বিচ্যুতি দেখেন, ত্রুটি দেখেন, আমাদের দিক থেকে কোনো অন্যায় হয়েছে বলে মনে করেন, তাহলে সেটি দয়া করে আমাদের নজরে আনবেন এবং তাহলে আপনারা আমাদের নজরে আনলে আমরা খুশি হব, কারণ আমরা আমাদের সেই সমস্যাটাকে আমরা সমাধান করতে পারবো, আমাদের সীমাবদ্ধতাটাকে আমরা উতরে যেতে পারবো। কাজেই আপনাদের কাছ থেকে সেই সহযোগিতাটা চাই। আমাদের আরো বলেছেন যে এমপিওর সঠিক যোগ্যতা দেখতে গেলে হয়তো অর্ধেককেও দেওয়া যাবে না, আর এত নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান করে লাভ কি? আমরা শিক্ষা প্রতিষ্ঠান করবার ব্যাপারেও এলাকার মানুষের থেকে, বিভিন্ন এলাকার মানুষ থেকে অনেক চাপ থাকে এবং একেবারে প্রয়োজন না থাকলে, কারণ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি প্রয়োজনীয় সংখ্যক, কাম্য সংখ্যক শিক্ষার্থী না থাকে সেগুলোকে কিন্তু অনুমোদন দেওয়া হয় না। কাজে আমি আশা করি যে এগুলো অনেক ধাপ পেরিয়েই আসে। তারপরেও যদি আবারও বললাম সমস্যা থাকে আমাদেরকে জানাবেন, আমাদের কোথাও ভুল ভ্রান্তি থাকে আমাদেরকে জানাবেন। দুই বিভাগের সমন্বয়ের কথা বলেছেন, আমি মনে করি যে এটি খুবই জরুরি। আমাদের দুই বিভাগের মধ্যে যত ভালো সমন্বয় থাকবে তত ভালোভাবে আমরা কাজ করতে পারবো এবং এটি সমন্বয়ের কাজটি এখন আমি মনে করি অনেক ভালো হচ্ছে। মাঝখানে হয়তো বা একটু আমাদের সমন্বয়ে কোথাও কোথাও একটু সমস্যা ছিল, এখন আমি দেখছি যে আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো এখন সমন্বয় হচ্ছে, এখন সেই সমস্যাগুলো নেই। আর ভুয়া কোডে বেতনের ব্যাপারে এটি বলেছেন, অবশ্যই যারাই যেখানে জড়িত থাকবে, যাদেরকেই প্রমাণিত হবে যে কারো এই ক্ষেত্রে সংশ্লিষ্টতা রয়েছে, তাদের সকলকেই অবশ্যই দায়বদ্ধতার মধ্যে তাদেরকে নিয়ে আসা হবে। অনার্স মাস্টার্স জনবলের এটি নিয়েও আমরা বিষয়টা নিয়ে ভাবছি এবং এর সঙ্গে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় জড়িত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও আমাদের কিছুটা কথা হয়েছে, আমরা তাদের সঙ্গে বসবো খুব শিগগিরই এই সমস্যাটি আমাদের সমাধান করবার জন্য। ম্যানেজিং কমিটির ব্যাপারে যে কথাটি বলেছেন, এটি সত্য যে ম্যানেজিং কমিটি নিয়ে অনেক ধরনের সমস্যা হয় এবং সারা দেশে এত শিক্ষা প্রতিষ্ঠান, তাদের এই ম্যানেজিং কমিটিগুলো এইগুলো নানান রকম সমস্যা থাকে। তো এই ক্ষেত্রে যে নীতিমালায় যে পরিবর্তন, সেটি সচিব মহোদয়, মাননীয় উপমন্ত্রী মহোদয়, এটি তো এখন আমাদের সংসদীয় স্থায়ী কমিটির একটা বিশেষ উপকমিটিতে আছে, তাই তো মাননীয় উপমন্ত্রী মহোদয় এবং আমাদের সচিব মহোদয়? আমাদের এই এসএনসি নীতিমালাটি গিয়েছিল মন্ত্রী মহোদয়, আমি শুনতে, জি এটি তো আমাদের কথা শুনতে পাইনি মন্ত্রী মহোদয়। আচ্ছা, নির্দিষ্ট উপকমিটিও করে দেওয়া হয়েছে। জি, সেই উপকমিটি আমাদের গত মিটিং এ আমাদের কাছে আরো 2 মাস সময় চেয়েছেন এবং আমাদের সেই সংসদীয় কমিটি সেই উপকমিটিকে আরো 2 মাস সময় দিয়েছেন। তারা 2 মাস 3 মাস, তারা বোধহয় ডিসেম্বরের মধ্যে এটি চূড়ান্ত করে দেবেন বলে আমাদেরকে কথা দিয়েছেন। কাজে আমরা আশা করি যে তাদের কাছ থেকে পেলেই আমরা এটি চূড়ান্তকরণ করতে পারবো, কারণ আমরা তাদের মতামতের জন্য আমরা দিয়েছিলাম এবং সংসদীয় স্থায়ী কমিটি একটি নির্দিষ্ট একটা উপকমিটি করে দিয়েছে, তাদেরকে এই বিষয়টি আরো খতিয়ে দেখবার জন্য দায়িত্ব দিয়েছেন এবং তারা আমাদেরকে তাদের মতামতটি দেওয়ার পরেই আমরা এই নীতিমালাটি চূড়ান্তকরণ করে ফেলব। এখানে আরো বলেছেন এই যে আদালতে কন্টেম্প করার পরও মামলা ঝুলে থাকে, মামলার বিষয়ে একটি কথা বলি। আসলে আমরা তো, মাননীয় উপমন্ত্রী মহোদয় একজন প্রথিতযশা আইনজীবী, আমি আইনজীবী বটে, কিন্তু একেবারেই এখন কোনো প্র্যাকটিসের সঙ্গেই নেই, কিন্তু অবশ্যই আমি কোনোভাবেই প্রথিতযশা নই, আমি কোনোভাবেই প্রথিতযশা নেই, কোনো যশ খ্যাতি আমার নাই এই বিষয়ে। আচ্ছা, তো আমাদের দুজনের ঠিক আছে, আমরা দুজন আইনের ছাত্র, তো আমরা এখন আমরা কিন্তু দেখেছি যে আমরা যখন আমাদের কাছে ফাইল আসে প্রায়শই দেখা যায় যে
সরকার মামলায় পরাজিত হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে মামলাগুলোতে আমরা পরাজিত হয়েছি, কারণ আমরা সময় মতো সেগুলোতে অ্যাপিল করিনি। এই বিষয়টি খুবই গুরুতর এবং এই বিষয়টি নিয়ে আমরা বারবার এই বিষয় নিয়ে তাগাদা দিয়েছি এবং ইতোমধ্যে আমরা যেটি করেছি সেটি হলো যে আমরা এটা একটা কমপ্লিট একটা ডেটাবেস তৈরি করার কাজটা করছি। খুব শিগগিরই আশা করছি এটি শেষ হবে। ডেটাবেস হয়ে গেলে যেটি হবে যে আমরা ক্রমাগত আমরা জানবো, যে সবসময় জানবো কতগুলো মামলা আছে, কি মামলা আছে, কোন কোর্টে আছে, কি পর্যায়ে আছে, পরবর্তী আমাদের কার্যক্রম কি গ্রহণ করতে হবে। এবং সেই ক্ষেত্রে তখন আমরা সরকারের যে সলিসিটর উইং আছে আমাদের আসলে তাদের উপরে নির্ভর করতে হয়। আমরা সলিসিটর উইং যেখানে জি সরি লাইনটা সরি আপনার কথা শুনতে পাচ্ছি না মাননীয় উপমন্ত্রী মহোদয়। মাননীয় উপমন্ত্রী মহোদয় আপনার কথা শুনতে পাচ্ছি না। না মন্ত্রী মহোদয়, আমি শুধু বলছিলাম যে সলিসিটর উইং এর সাথে আপনি মিটিং আছে, বড় কথা পরে বলেন। এখনো শুনতে পাইনি। আচ্ছা যাই হোক, মানে সলিসিটর উইং এর সঙ্গে তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলছি এবং আমরা আশা করছি যে এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। এবং আমরা ইতিমধ্যেই এই বিষয় নিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলাপ আলোচনা করেছি এবং আমাদের এই ডেটাবেসটা হয়ে গেলেই আমাদের এই কাজটি বড় আকারে একটা পরিবর্তন আসবে বলে আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। স্যার একটা পয়েন্ট কি এখানে যোগ করে দেবো স্যার? জি নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা আমাদের কিন্তু মন্ত্রণালয়ে কোনো মানে আমাদের প্যানেল আইনজীবী ছিল না স্যার। জি নির্দেশে আমরা প্যানেল আইনজীবী নিয়োগ করার প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি স্যার অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন ইনশাআল্লাহ হবে। তখন কিন্তু স্যার আমাদের মামলা পরিচালনা করা অনেক সহজতর হবে। জি জি অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা আর তারপরে স্যার আমরাও করছি স্যার প্যানেল আইনজীবী নিয়োগ। হ্যাঁ জি 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 এটি তো আমাদের কাজের অংশ, ওই কাজেরই অংশ হিসেবে আমরা যে পুরো এই দিকটা রিঅর্গানাইজ করছি সেটারই অংশ। জি আর আমাদের কতগুলো পরীক্ষার বিষয়ে যেমন বলা হয়েছে যে আমাদের এইবারের অ্যানুয়াল পরীক্ষা, বার্ষিক পরীক্ষার কি হবে, আমাদের আগামী এসএসসি পরীক্ষার কি হবে, কারিগরির নবম একাদশ তাদের পরীক্ষার কি হবে। আমরা আজকের এই মিটিংয়ে এই পরীক্ষাগুলো নিয়ে এই মুহূর্তে আপনাদের কিছু বলছি না। আমাদের আরেকটি সভা আছে খুব শিগগিরই, সেই সভাটির পরে আমরা আপনাদেরকে একেবারে স্পষ্টভাবেই সব জিনিস জানিয়ে দেব। কিন্তু এইটুকু খালি এখন বলে রাখি যে আমরা নানান রকম অপশন নিয়ে ভাবছি। হ্যাঁ, কারণ যেহেতু নিশ্চিত না, অনেক কিছু অনিশ্চয়তা রয়েছে, সেই জন্য একদিকে রয়েছে যে কোনো পরীক্ষা না নিয়ে একেবারে অটো প্রমোশন হয়ে যাওয়া, আরেক প্রান্তে রয়েছে যে একদম পরীক্ষা নেওয়া, এবং সেই পরীক্ষা নিতে হলে সেখানে যেই পড়াগুলো শেষ করা যায়নি বা যেই পড়াগুলো যতটুকু ন্যূনতম যতটুকু আমাদের পড়িয়ে নিতে হবে আগামী ক্লাসে তাকে তার ক্লাসে যাবার জন্য তৈরি করতে, আমরা সেটি কতটুকু নিতে পেরেছি সেই পুরোটা দেখে আমরা এই জন্য কারিকুলাম সেটাকে ছোট করে নিয়ে আসা থেকে সমস্ত কাজ কিন্তু আমরা করেছি এর মধ্যেই। কাজেই আপনাদেরকে খুব এই ব্যাপারে, এই পরীক্ষাগুলোর ব্যাপারে জানাতে পারবো। আরেকটি যে একটা আমাদের যে ফেসবুকে ভেরিফাইড পেজ আছে, সেখানে একটা যদি প্রতি সপ্তাহে একটা আপডেট দেয়া হয়, আমার কথা বলেছেন বা উপমন্ত্রী মহোদয়, আমরা কেউ আপডেট দিতে পারি নিশ্চয়ই। এই আইডিয়াটিও খারাপ নয়, আমার কাছে মনে হচ্ছে ভালোই, আমরা অবশ্যই চিন্তা করে দেখবো। অভিজিৎ বলেছেন ওই পার্শ্ববর্তী দেশের কি অবস্থা, আমরা সব দেশই দেখছি কি কি করছে আর কোন সিলেবাসে পরীক্ষা হবে ওটি বললাম তো, যে আমরা সেই সিলেবাস কতটুকু করে নিয়েছি। কিন্তু এইচএসসির ক্ষেত্রে সিলেবাস কিন্তু এখানে আসছে না, তার কারণে এইচএসসির সিলেবাস পুরোই শেষ হয়েছিল, পরীক্ষা শুরুর আগ মুহূর্তে পরীক্ষা বন্ধ হয়েছে। কাজেই সেখানে সিলেবাস কমানোর বিষয় না, পরীক্ষা নেওয়া হলে পরীক্ষাটা কি পদ্ধতি নেওয়া হবে সেটি বিষয়, সেটি সম্পর্কে অবশ্যই আমরা আপনাদেরকে একেবারে বিস্তারিত জানিয়ে দেব। বিকিউএফ এর কথা বলেছেন সাইফ সুজন, আমাদের ইউজিসি একটা আমাদের কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এবং তারা শুধুমাত্র উচ্চশিক্ষার বিষয়টি করছেন।
আর আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তারা আরেকটি প্রকল্পের অধীনে তারা সেখানে ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক সেটা একটা করছেন, এবং সেখানে শুধু উচ্চশিক্ষা নয়, সেখানে পুরোটাই। আর আমাদের তো এই কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এটা একেবারে নিম্নতম থেকে উচ্চতম পর্যায় পর্যন্ত সকল পর্যায়ের জন্যই এটি হবে। আর কারিগরি যেটি করছে সেটি তো অন্য যেটি NTVQF। তো আমাদের এই দুই জায়গায় যেটি হচ্ছে দুটি একেবারে 16 আনা এক নয়, দুটি, একটি হচ্ছে পুরো মাধ্যমিক এবং উচ্চশিক্ষা, আরেকটি শুধু উচ্চশিক্ষা। কিন্তু আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রেও যেন দুটি না হয়, তো সেই ক্ষেত্রে আমরা সেই সমন্বয়টি এখন করছি। দুটো টিমই একসঙ্গে বসে তারা একটি কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক তারা সেটি ওয়ার্কআউট করছেন, যেন এখানে কোনো ধরনের দ্বৈততা কোথাও না থাকে, কোথাও যেন কোনো দুটোর মধ্যে কোনো কনফ্লিক্ট না থাকে, যে একটিই হবে আর দুটো হচ্ছে না। আর অবশ্যই যদি একই কাজ 2 জন 3 জন করে তাহলে সম্পদ সময় তার নিশ্চয়ই অপচয় আছে। তো এই বিষয়টি নিয়েও আমরা আলাপ আলোচনা। তো দুটো আসলে একদম ভিন্ন দুটো প্রক্রিয়া দিয়ে শুরু হয়েছিল, সেই কারণে দুটো প্রক্রিয়ায় দুইভাবে হচ্ছিল, কিন্তু দুটো একেবারে 16 আনা এক জিনিস নয়। আমি শিক্ষানীতি সংস্কার নিয়ে ইতোমধ্যেই বলে ফেলেছি। আর পাবলিক ইউনিভার্সিটির উপাচার্য বা অন্যান্য ইউনিভার্সিটি, আমরা কিছুদিন আগে এটি আমাদের সচিব মহোদয় গোড়াতেই বলেছেন যে আমরা একদম 16 আনা এখন পাবলিক প্রাইভেট সব ইউনিভার্সিটির কোথায় কোথায় কোন পদ শূন্য আছে, কোন পদগুলো আগামী 6 মাসের মধ্যে শূন্য হবে, সেগুলোকে চিহ্নিত করে আমরা একটা উপাচার্য, উপ উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার সেই নিয়োগের জন্য আমরা একটা বড় আকারের একটা পুল তৈরি করবার চেষ্টা করছি, যাতে এরপরে খুব দ্রুততার সঙ্গে এই কাজটি আমরা করতে পারি। যে দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 3টিতে খালি ছিল, ইতোমধ্যে একটি নিয়োগ হয়ে গেছে, বাকি একটারও আমরা পাঠিয়ে দিয়েছি, একটি মাত্র বাকি আছে। আজকের মধ্যে বা কালকের মধ্যে আমরা হয়তো সেটিরও প্রস্তাব পাঠিয়ে দিতে পারবো। কাজেই আমি মনে করি যে এখানে যেই সমস্যাগুলো যা ছিল সেগুলো আমরা দূর করবার ব্যবস্থা নিয়েছি। বেসরকারি ইউনিভার্সিটির কোথাও কোথাও অনিয়ম দুর্নীতি সেগুলোর ব্যাপারে একজন বলেছেন যে আমার যিনি পূর্বসূরি ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, তিনি একটি আলটিমেটাম দিয়েছিলেন, এটি বোধহয় সাইফ সুজন বলেছেন। তো সেটি আমাদের এখন কোনো ছাড় দেওয়ার আসলে প্রশ্ন আসে না। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সেটি যে পর্যায়েরই হোক, অবশ্যই সেখানে যদি কোনো অনিয়ম থাকে, দুর্নীতি থাকে, নিশ্চয়ই সেগুলো আমরা খতিয়ে দেখব এবং যথাযথ ব্যবস্থা নেব। আর বেসরকারি ইউনিভার্সিটির ক্ষেত্রে এই যে আপনি ক্যাম্পাসের কথা বলেছেন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই কিন্তু ব্যত্যয় ঘটেছে। কেউ কেউ করেছেন সময় মতো নিজেদের নিজস্ব ক্যাম্পাসে চলে গেছেন, সকলে কিন্তু যাননি, এবং সকলে যাননি বলেই আমরা তাদেরকেও আবার চিহ্নিত করে তাদের ব্যাপারে আমরা তাদেরকে আবারও আমরা জানিয়েছি, আবারও তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি, আবারও তাদেরকে তাড়া দিয়েছি। এখন সেটি যে নির্দিষ্ট একটা সময় বেঁধেও দেওয়া হয়েছে, বলা হয়েছে তারা এই সময়ের মধ্যে যেন অবশ্যই করেন। আর আমাদের আমাদের সক্ষমতার মধ্যে আছে যা যা ব্যবস্থা গ্রহণ করার, যদি কেউ কোনোভাবেই নিয়ম না মানে তাহলে আমরা অবশ্যই সেই সব ব্যবস্থাও গ্রহণ করতে পিছপা হব না। কাজে কোনো ছাড় দেওয়ার আসলে কোনো প্রশ্ন আসে না। আর মন্ত্রী মহোদয়, আমরা আরো একটা জিনিসের ব্যাপারে জোর দিচ্ছি মন্ত্রী মহোদয়, একটু আপনি এখানে সংযুক্ত করে দিতে পারেন, আমি আপনার অনুমতি নিয়ে বলছি যে আসলে শিক্ষার মানটা তো সেখানে আপনি সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। এখানে ক্যাম্পাস থাকা না থাকা, বিল্ডিং করা না করা, এই সমস্ত বিষয় চাইতে সবচেয়ে বেশি সেটা জরুরি, এবং তাদের যে আর্থিক অস্বচ্ছতা আছে, যে 1 টাকা জিনিস বেশি টাকায় কিনে দেখিয়ে যেগুলো, সেগুলোর প্রতি আপনি সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। জি জি, আমরা ওই তাদের যে কোনো ধরনের যে অসদাচরণ কোথাও যদি থাকে, কোথাও যদি দুর্নীতি থাকে, কোথাও যদি বড় ধরনের কোনো সমস্যা থাকে, সেগুলোকে দূর করবার ব্যাপারে আমরা
খতিয়ে দেখছি। তারপরেও আপনাদেরকে বলবো, কোথাও যদি আপনাদের কাছে তথ্য থাকে যে সমস্যাগুলো হয়তো আমাদের কাছে এখনো আসেনি, আমরা এখনো সেগুলোকে ধরতে পারিনি, আপনাদের কাছে তথ্য থাকলে দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা সেগুলো খতিয়ে দেখে সেগুলোর ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আর একটা অনেকেই বলেছেন একটা গাইডলাইনের কথা, যে কি গাইডলাইনের ভিত্তিতে আমরা এই বিদ্যালয়গুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবো। তো একজন বলেছেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় করে ফেলেছে, আমরা পিছিয়ে আছি। আসলে আমাদেরও কাজ চলছে, আমরাও এটি জানিয়ে দেব খুব শিগগিরই। আমাদের কিন্তু ঠিক করাই আছে যে আমাদের খুললে কি করতে হবে এবং যখন খুলবো তখন কি করতে হবে, এবং সরকারেরও কিন্তু এই বিষয়টি নিয়ে সুস্পষ্ট নির্দেশনা আছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা একেবারে সুস্পষ্ট নির্দেশনা আছে খুলতে গেলে কি কি করতে হবে, কি কি ব্যবস্থা নিয়ে করতে হবে। আর আমরা এই যে বন্ধ রেখেছি, কবে নাগাদ খুলবো না খুলবো এই বিষয়টি নিয়ে যে জাতীয় যে কোভিডের বিষয়ে একটি জাতীয় পরামর্শ কমিটি রয়েছে, তাদের সঙ্গেও কিন্তু আমি বৈঠক করেছি এবং তাদেরও মতামত আমরা নিয়েছি, এবং আমরা তাদের সঙ্গেও যোগাযোগে আছি যে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে আমরা আমাদের সিদ্ধান্ত সেটির সঙ্গে খাপ খাইয়ে নিয়ে আমরা সেই সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করব। এমন কোনো সিদ্ধান্ত নিতে চাই না যে সিদ্ধান্ত নিয়ে, একটু আগেই আব্বাস সাহেব বলেছেন যে আপনারা চাপ দেবেন খুলতে, মানুষ চাপ দেবে খুলতে, আবার খোলার পরে যদি আল্লাহ না করুক যদি আমাদের কোনো শিক্ষার্থী আক্রান্ত হয়, তাহলে তখন কিন্তু আবার আপনারাই আমাদের উপর চাপ দিতে কোনো দ্বিধাবোধ করবেন না। এটি খুব স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন আমাদেরকে, আমরা সেটা জানি। আপনারা না বললেও আমরা জানি যে এমনিতে নানান ভাবে আক্রান্ত হচ্ছে কেউ, সেটা নিয়ে হয়তো কোনো কথা আসছে না, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে শিক্ষা প্রতিষ্ঠানে আসার কারণে না, অন্য বাইরে থেকেও যদি ইনফেক্টেড হয় তাহলেও তখন কিন্তু বলবে যে এই যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে এই কারণে ইনফেক্টেড হয়েছে। তো এই ধরনের বিষয়ও কিন্তু হতে পারে, আমরা সেই ব্যাপারে সচেতন। কিন্তু এটি কে দোষ দিল না দিল তার থেকে বড় কথা আমাদের হলো যে আমরা আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন যতটুকু সম্ভব সেটাকে সুরক্ষিত রেখে একই সঙ্গে তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে তাদেরকে কি করে সামনের দিকে নিয়ে যেতে পারি, আমাদের প্রচেষ্টা সেখানে আমাদের সীমাবদ্ধতা আছে, সেখানে আমাদের ভুলভ্রান্তিও থাকতে পারে, কিন্তু সকলের সহযোগিতা, এই কারণে এই কাজটি সবার। আর এটি শিক্ষা মন্ত্রণালয় হয়তো এটি সিদ্ধান্ত নিয়ে সেটি বাস্তবায়ন করছে, কিন্তু ব্যথা নেই এমন কোনো মানুষ নেই। দেশের সমস্ত অভিভাবক, সমস্ত শিক্ষার্থী এবং আপনারা সকলে, আমাদের সকলেরই কিন্তু এই বিষয়টি নিয়ে আমরা সবাই ভাবছি, সবাই একযোগেই কাজ করে এটা করতে হবে। দায়িত্ব হয়তো শেষ পর্যন্ত এসে আমাদের, কিন্তু আমাদের সবারই এখানে সহযোগিতা আমরা চাই, সবার কাছ থেকেই সেই সহযোগিতাটুকু আমরা এখনো পেয়ে আসছি, আগামীতেও পাবো ইনশাআল্লাহ। তো এই ছিল মোটামুটি বোধহয়। আর কোনো বিশেষ কোনো কিছু কি বাদ গেছে কিনা আমি ইবতেদায়ীর ব্যাপারে, ইবতেদায়ী আসতে পারছে না মেইন স্ট্রিমে, সেই কথাগুলো আছে। তো ওই জিনিসগুলো, সেগুলোকে নিয়ে কিন্তু আমরা দেখছি। আর ইবতেদায়ীর পরীক্ষা নেয় প্রাইমারি আর ক্লাস 8 এর পরীক্ষা নিয়ে আমরা আসলে এটা যতক্ষণ পর্যন্ত পুরো মাদ্রাসা আমরা দায়িত্বপ্রাপ্ত, কিন্তু আবার পরীক্ষাটা যেহেতু প্রাথমিকের পরীক্ষা সেই জন্য তারা নেয়। আর ক্লাস 8 পর্যন্ত সেটি যদিও আমাদের নীতিমালায় আছে, কিন্তু এখনো পর্যন্ত সেই সেপারেশনটা সেইভাবে হয়নি। যেহেতু হয়নি সে কারণে পরীক্ষাটা এখনো আমরা নিচ্ছি। তবে এটি যখন আমরা বাস্তবায়ন করতে পারবো তখন নিশ্চয়ই এটিও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় করবে। জি বলতে চাই, ইবতেদায়ীর বিষয়গুলো পরিচালনা করছি। যিনি প্রশ্ন করেছিলেন যে প্রাথমিক কেন পরীক্ষাটা নেয়, পরীক্ষাটা প্রাথমিকও নিতে পারে, আবার কোন আমাদের যে বোর্ড গুলো যে পরীক্ষা নেয়, পরীক্ষা তো প্রাথমিক দ্বারা সেটা সমাপনী পরীক্ষা, এটা কোনো বোর্ড পাবলিক এক্সাম না। আর আমাদের বোর্ডগুলো তো আইন দ্বারা নির্ধারিত স্ট্যাচুটরি প্রতিষ্ঠান, বোর্ডের মতো পরীক্ষা নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের এখানে কিন্তু দুই মন্ত্রণালয়ের সাথে একটা সমন্বয়ের সাথেই কাজ করা, এবং এটা ভেরি গুড এক্সাম্পল অফ কোঅর্ডিনেশন।
এবং আমরা সমন্বয়টা শুধুমাত্র এই পরীক্ষা নয়, সমন্বয়টা আমাদের কারিকুলাম থেকে শুরু করে পুস্তক প্রকাশনা সব ক্ষেত্রেই কিন্তু, এবং এই এখন অনলাইন টেলিভিশনের মাধ্যমে সবকিছুর মধ্যেই কিন্তু আমরা এটা করছি। এবং আমাদের মধ্যে আমি মনে করি যে একটা খুব ভালো একটা সমন্বয় আছে। সেখানে যদি কোথাও কোনো সমস্যা কোথাও মনে হয় আছে, তাহলে আমরা সাথে সাথেই সেটি নিশ্চয়ই সমাধান করার চেষ্টা করব। কারণ পুরোটাই আমাদের যেটি কথা সেটি হলো একেবারে প্রাথমিক থেকে নিয়ে উচ্চশিক্ষা পর্যন্ত এর মধ্যে কোথাও কোনো বাধা থাকবে না, পুরোটাই সিমলেস একটা ট্রানজিশন হবে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে, এটি আমরা চাই। এবং সেই জন্যই উভয় মন্ত্রণালয় আমরা একযোগে একসঙ্গে কাজ করছি। এমনকি এই ছুটির ব্যাপারেও আমরা একসঙ্গে সমন্বয় করেই আমরা সকল সিদ্ধান্ত গ্রহণ করছি। ঢাকা টাইমসের তানিয়া ওই অনলাইন ক্লাসের পাশাপাশি ফোনে খোঁজ খবর নেওয়া সেগুলোর কথা বলেছিল, সাইন ল্যাঙ্গুয়েজ সহ যারা দৃষ্টিজয়ী যারা আছে তাদের জন্য কিছু ব্যবস্থার কথা বলেছিল। আমরা অবশ্যই সেগুলো আমরা বিবেচনায় রাখছি, বিবেচনায় নেব। আচ্ছা, আর ঝরে পড়ার বিষয়টা নিয়ে তো মাননীয় উপমন্ত্রী মহোদয় ইতিমধ্যেই উত্তর দিয়ে দিয়েছেন, তো সেই জন্য আমি আর সেটি আর পুনরাবৃত্তি করছি না। এখন সব শেষ, এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষার বিষয়ে আপনারা জানতে চেয়েছেন। আমাদের আমরা বারবার বলেছি যে এইচএসসি পরীক্ষা নেবার আমাদের সকল প্রস্তুতি সবকিছু আমাদের 16 আনা আছে, কারণ আমরা ঠিক পরীক্ষার আগ মুহূর্তে বন্ধ করেছি। আমাদের প্রশ্ন আছে, প্রশ্ন জায়গা মতো সব আছে, সবই আছে। এখন প্রশ্ন হলো যে পরীক্ষার্থী এবং আমাদের পরীক্ষায় যেরকম নিয়ম, আমাদের সঙ্গে আমাদের দেখা যায় বাবা মা আত্মীয় স্বজন তারাও কেউ কেউ যান। 14 লক্ষ পরীক্ষার্থী, তার সঙ্গে যদি অভিভাবকও 2-1 জন যান, আর সেটা দিয়ে সংখ্যা অনেক বাড়ছে। তারপরে লক্ষাধিক যারা প্রত্যবেক্ষক আছেন শিক্ষকরা, তারা, তার সঙ্গে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এই সব মিলিয়ে একটা বিরাট 25-30 লাখ লোকের একটা সম্পৃক্ততা, এবং যাদের অধিকাংশই হয়তো গণপরিবহন ব্যবহার করবেন। তো সেই জন্যই স্বাস্থ্য ঝুঁকিটার ব্যাপার আমাদের সবসময় মাথায় আছে, যে কারণে আমরা এখন পর্যন্ত এটি নিতে পারিনি। আগামী দিনে অনেক কথা আসছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে একটা এই শীতের সময় এটির প্রকোপ বাড়বার একটি সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দেশও তাই বলছে, বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন যে এটির প্রকোপ বাড়তে পারে। তার সঙ্গে আরো যেটি বলছেন যে আমাদের একটা দ্বিতীয় ঢেউয়ের কথা বলছেন, সেকেন্ড ওয়েভ একটা আসতে পারে, এরকম নানান কিছু আছে। এর মধ্যে আমরা কি করব? আমাদেরকে ইন্ডিপেন্ডেন্টের পিন্টু যেমন বলেছেন যে তার সঙ্গে কেউ কেউ কোনো কোনো পরীক্ষার্থী গ্রুপ তারা বলেছে যে তারা পরীক্ষা ছাড়াই মূল্যায়ন চায়। কারো কারো এরকম আমাদের কাছেও অনেকে ইমেল করেছেন, অনুরোধ পাঠিয়েছেন যে কি হবে, আমরা পরীক্ষা দিতে চাই না, আমাদের এমনি আগের পরীক্ষার রেজাল্ট দিয়ে মূল্যায়ন করা হোক। এটা একটা অপশন হতে পারে যে ঠিক আছে, কোনো পরীক্ষাই নেওয়া গেল না, আমরা সব প্রস্তুতি নিলাম, সবকিছু করলাম, তারপরে কোনো পরীক্ষা নেওয়া গেল না, তাহলে কি হবে? তাহলে কি এই শিক্ষার্থীরা আর পরবর্তী পর্যায়ে যাবে না? নিশ্চয়ই তারা পরবর্তী পর্যায়ে যাবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তো তাদেরকে আরেকবার পরীক্ষার সম্মুখীন হতেই হচ্ছে। তাহলে পরীক্ষা ছাড়াই মূল্যায়ন করার একটা সম্ভাবনা তো থেকেই যাচ্ছে, আমরা সেটিকে নাকচ করে দিচ্ছি না। কিন্তু আমি পরীক্ষার্থী যারা আছে, তাদের অভিভাবক যারা আছে, তাদেরকে এটাও ভাবতে বলবো যে আমাদের অন্য অপশনও কিন্তু ভাবতে হবে, যেন 2 বছর পরে গিয়ে, 3 বছর পরে গিয়ে যেন কোনো শিক্ষার্থী কোনো চাকরির জায়গায় গিয়ে কেউ যেন তাকে না বলে, ও আচ্ছা তুমি 2020-র ব্যাচ, তুমি তো পরীক্ষা দিয়ে পাশ করনি, কাজে তোমার এই এইচএসসিটাকে গুরুত্ব দিলাম না, এর ফলাফলটাকে, এমন যেন না হয়। কাজে আমাদের যদি নেওয়া সম্ভব হয়, তাহলে কি কি কতটুকু সম্ভব হতে পারে, আমরা এর সবকিছু খুব পরিশ্রম করে সুনির্দিষ্ট পুরো ঠিক করেছি। আমরা এই আজকে হলো বুধবার, আগামীকাল বৃহস্পতিবার, আমি আশা করছি এই প্রস্তুতি নিয়ে রাখা যায় না, ধৈর্য ধরে রাখা যায় না। কাজেই আমি বারবার বলেছি অন্তত 15 দিন সময় দেব। আমার মনে হয় যে আমরা অন্তত 4 সপ্তাহ সময় দেব ইনশাল্লাহ। হ্যাঁ, পরীক্ষার আগে, পরীক্ষা শুরু করার আগে অন্তত পক্ষে 4 সপ্তাহ সময় দেব, এবং আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে
কত মিনিমাম কতগুলো সাবজেক্ট নিয়ে এবং মিনিমাম কত সমস্ত সিদ্ধান্ত নিয়ে আশা করি ইনশাল্লাহ আগামী সোম মঙ্গলবারের মধ্যে আপনাদের সামনে আমরা সবাই মিলে আবার আসবো। আর এটুকু আবারও বলবো, আমাদের পরীক্ষার্থী কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়। তারা দীর্ঘদিন পড়ার সঙ্গে একেবারে পরীক্ষা নেবার 16 আনা প্রস্তুতি নেওয়া সে অবস্থাটায় তারা নেই। সেই জন্য তাদেরকে অন্তত 4 সপ্তাহ সেটার সুযোগ দেয়া, তারপরে পরীক্ষায় যেন তারা যেন সুবিধাজনক উপায়ে সুন্দরভাবে যেন পরীক্ষাটা দিতে পারে দুশ্চিন্তা ছাড়া, সেটার জন্য আমরা ব্যবস্থা করব। আর অপশন রাখবো যারা কোনো কারণে পরীক্ষাটা দিতে পারবেন না তাদের কিভাবে মূল্যায়নটা হবে, এই সবগুলো বিষয় নিয়ে ইনশাল্লাহ আগামী সোম মঙ্গলবার আপনাদের সামনে আসবো। তো এই মোটামুটি আমার যা দেখেছি, যা লিখেছি, মনে হচ্ছে কিছু মিস করিনি। তারপরেও যদি দু একটা মিস করে ফেলে থাকি তাহলে জানিয়ে দেবেন। একটু আগে একটা মেসেজ দেখলাম, স্যার আপনারটা মিউট হয়ে আছে স্যার, মিউট হয়ে আছে স্যার। কখন মিউট হলো? এক্ষুনি? জাস্ট মানে হঠাৎ করে আচ্ছা, এইচএসসি টা শেষ করেছিলাম তারপরে মিউট হয়েছে। আচ্ছা, এক্ষুনি একটা মেসেজ পেয়েছিলাম, সেটা হলো মেসেজ দেখলাম এসেছিল, সেটা হলো যে অষ্টম শ্রেণীর পরীক্ষার কি হবে। শুধু অষ্টম নয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এদের কি হবে। তো এদের যেটি যে বার্ষিক পরীক্ষা কিভাবে হবে, এর পরের এসএসসি পরীক্ষা নিয়ে আমাদের চিন্তা ভাবনা কি, এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে আমরা এটি নিয়ে ইতিমধ্যে কাজ করেছি, সিলেবাসের বিষয় নিয়ে কাজ করেছি, মূল্যায়নের বিষয় নিয়ে কাজ করেছি, এই সমস্ত জিনিস সেটিও আপনাদের সামনে ইনশাআল্লাহ আমরা খুব শিগগিরই সেটি আপনাদেরকে জানিয়ে দেবো, সবাইকে জানিয়ে দেবো, আমাদের শিক্ষার্থীদেরকে আমরা জানিয়ে দেবো। দুশ্চিন্তা করবার কিছু নেই, একটা বৈশ্বিক সংকট চলছে, সেই সংকটের মধ্যেও আমরা একেবারে 100% না পারলেও আমরা 90-92% শিক্ষার্থীর কাছে পৌঁছতে পেরেছি। তাদের 16 আনা মনোযোগের মধ্যে আমরা আকর্ষণ করতে না পারলেও অধিকাংশ ক্ষেত্রে হয়তো পেরেছি। তারপরে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। বৈশ্বিক সংকট মোকাবেলার এই পরিস্থিতিতে সেটিং হয়তো খুব অস্বাভাবিক নয়। আপনাদের সকলের সর্বাত্মক নির্দেশনা দিয়েছিলেন। জি মন্ত্রী মহোদয়, আপনি একটা বলেছিলেন যে আমাদের যখন বিদ্যালয়গুলো খুলবে তখন যেই সিলেবাস আমরা যে মিস করেছি সেটা অ্যাব্রিজড ভার্সন এই নতুনের সাথে নতুন পড়াশোনার পাঠদানের সাথে সম্পৃক্ত করে, যাতে করে একদম না দেখে আবারও শ্রেণীকক্ষে যাতে সেটা করে দেওয়া যায়, সেভাবে করে কিন্তু একটা প্রস্তুতি ইতিমধ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে। জি জি, সেটিও হয়েছে এবং আমি আগেও বারবার বলেছি যে এমনকি মিস না যায়, জি, এমনকি যাদের কাছে আমরা পৌঁছতে পারিনি তারাও যেন না চলে যায়, হ্যাঁ, সেই ব্যাপারে আমরা যে কি কি ব্যবস্থা নিয়েছি সেগুলো সব জানি। এর আগেও বলেছি যে যখন আমরা ক্লাস শুরু করতে পারবো তাদের জন্য অতিরিক্ত ক্লাস, আমরা কিন্তু এই যে কারণে আমাদের একটা পুরো একটা প্রকল্প, যে যারা পিছিয়ে পড়া আমাদের যে শিক্ষার্থীরা আছে তাদেরকে আমরা কি করে সমান তালে নিয়ে আসতে পারবো সেটি নিয়েও কিন্তু আমরা কাজ করছি। কাজেই আমি আশা করছি এটা নিয়ে সমস্যা হবে না। এর মধ্যে আরো কয়েকটা প্রশ্ন এসছে, তার মধ্যে দুটো, একটা হচ্ছে ছুটি আরো বাড়বে কিনা। আপনারাই আজকের আলোচনায় আপনারাই কিন্তু বলেছেন যে এই মুহূর্তে বোধহয় স্কুল খুলবার মতো পরিস্থিতি নেই। তো আমরা সেই সমস্ত কথাই বিবেচনায় নিয়ে আমরা আপনাদেরকে সেটিরও সিদ্ধান্ত জানিয়ে দেব। আর আরেকটি প্রশ্ন এসছে যে শিক্ষা প্রশাসনে দুর্নীতি রোধে আমরা কি করব। শুধু শিক্ষা প্রশাসন নয়, সমস্ত প্রশাসনে দুর্নীতির বিরুদ্ধে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে জিরো টলারেন্স নীতি, যে শুদ্ধাচারের যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেটিকে পরিপূর্ণভাবে অনুসরণ করে আমরা পুরোপুরি শিক্ষা মন্ত্রণালয়কে আমরা ডিজিটাইজও করছি। আমরা ইতিমধ্যেই এই কদিন আগেই আমরা যে এক সেবা যেটি চালু করেছি সেখানে 130টি, বাউসিতে আমাদের 130টি সেবা, সেটি পুরোপুরি ডিজিটাইজ হয়েছে। আমাদের পুরো শিক্ষা মন্ত্রণালয়ের সমস্ত কাজ আমরা অনতিবিলম্বে আমরা ডিজিটাইজ করে এটিকে সম্পূর্ণ একটি ডিজিটাইজ একটি মন্ত্রণালয় সেটি করে ফেলতে চাই, যাতে এখানে
সমস্ত ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে আমরা আমাদের সমস্ত টেন্ডার আমরা ইজিপিতে নিয়ে গেছি, এনসিটিভিতে যেটি ছিল না সেটিও আমরা এর মধ্যে শুরু করেছি। কাজে আমরা সকল ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করবার চেষ্টা করছি। তারপরও কোথাও যদি কোনো জায়গায় কোনো ধরনের কোনো দুর্নীতি থাকে অবশ্যই সেটির ব্যাপারে আপনারা জানলে আমাদেরকে জানাবেন। আমরা যেমন তীক্ষ্ণ নজর রাখবো, আপনাদের চোখগুলো, আপনাদের কানগুলো যদি আমাদের সহায়ক হয়, যেমন আগেও ছিল এখন আছে, আগামী দিনেও যদি থাকে, তাহলে নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা সেই দুর্নীতিকে দূর করতে পারবো। আমি এই আশাবাদ ব্যক্ত করে এবং এই ছুটির বিষয়টি আমি আমাদের এইটার ব্যাপারে আরো এমপিও ইএফটির মাধ্যমে যাচ্ছে। হ্যাঁ, এমপিও ইএফটির মাধ্যমে চলে যাবে। তো আপনাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই। এখন উপমন্ত্রী মহোদয়, আপনি যদি কিছু বলতে চান, আমাদের সচিব যদি কেউ কিছু বলতে চান, তারপরে আমরা শেষ করে দিতে পারি। কারণ আমরা এই 3.5 ঘন্টা আজকে, এরপরে প্রতি মাসে হলে আর 3.5 ঘন্টা হবে না, তখন ঘন্টাখানেকের আগেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। মন্ত্রী মহোদয়, আপনি সবকিছু বলে ফেলেছেন এবং প্রত্যেকটি এখানে আলোচনা যেগুলো উত্থাপিত হয়েছে প্রত্যেকটির সুনির্দিষ্ট উত্তর যেহেতু দেওয়া হয়েছে, এখানে আমাদের আর বলার কিছুই নেই। আমরা সাংবাদিক বৃন্দ, আমাদের যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, তাদের ধৈর্যের জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা ধৈর্য সহকারে এই প্রশ্নগুলো উত্থাপিত করেছেন এবং প্রত্যেকেই কিন্তু সব উত্তর মোটামুটি সবাই পেয়েছেন এবং সার্বিক একটা চিত্র পেয়ে গিয়েছেন। আমার আর বলার কিছু নেই। মতো সচিব মহোদয়, কেউ কিছু যোগ করতে চান এর সঙ্গে বা কিছু? জাস্ট আপনাকে, আমার মনে হয় আপনি যেভাবে নোট নিয়েছেন স্যার, আমার হচ্ছে না স্যার, আমি একটু নিয়েছিলাম, আমার নিজের ধারণা ছিল আমি ভালো নোট নেই, কিন্তু আমি আজকে আপনাকে শর্ত হার মানলাম স্যার। আপনি এমন হচ্ছে প্রত্যেকটি বিষয়ে আপনি নোট নিয়েছেন, প্রত্যেকটি বিষয়ে উত্তর দিয়েছেন স্যার। এবং শেষ পর্যন্ত যে ইএফটির যে প্রসঙ্গটা আসলো স্যার, আমি জাস্ট ওই প্রসঙ্গটা একটু বলি স্যার। এটি হলো যে আমাদের কিন্তু এই যে শিক্ষা প্রশাসনের যে দুর্নীতির যে প্রসঙ্গটা আসে স্যার, আমরা এখন কিন্তু একটা পদ্ধতি দিচ্ছি আমরা, এবং ইএফটিতে যখন দেবো আমরা তখন কিন্তু স্যার এটি ওই তাদের ন্যাশনাল আইডি কার্ড যাচাই করে এটা করা হবে স্যার। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে স্বচ্ছতার যে বিষয়গুলো আছে আমাদের আরো দৃঢ়ভাবে স্যার এটা প্রতিষ্ঠিত হবে স্যার। ইতিমধ্যে স্যার আপনি কয়েকটা বলেছেন যে আমরা যাদের কারণে ভুয়া সার্টিফিকেট দিয়েও আমরা কাজ করাচ্ছি, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে এখন তদন্ত করাচ্ছি স্যার। অন্তত দুটো ক্ষেত্রে যে আমরা এরকম পেয়েছি, ওটা কে সার্টিফাই করেছিল সেটাও আমরা তদন্ত করে দেখতে দিয়েছি স্যার। এরকম কাজ ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি স্যার, ইতিমধ্যে আপনি সেগুলো বলেছেন স্যার। মানে এরপর আর একটি স্যার রোড ম্যাপ আমাদের খোলার পর কি হবে স্যার, আমরা কিন্তু একটা, আপনি স্যার ইতিমধ্যে বলে দিয়েছেন যে আমরা একটা রিওপেনিং প্ল্যান, এটা আমাদের মাওসি রেডি করা আছে স্যার। এটা আমরা প্রেসের কাছে এখন আনিনি, কারণ আমরা কিভাবে বছরটা শিক্ষা বছর শেষ করবো এই প্ল্যানটা যখন আমরা ডিসক্লোজ করবো তখনই আমরা রিওপেনিং প্ল্যানটাও ডিসক্লোজ করবো স্যার। জি, আমার একটা ছোট্ট অনুরোধ থাকবে সাংবাদিক বৃন্দের প্রতি। আমাদের আসলে আপনারা কিন্তু শুধুমাত্র আমাদেরকে অনুসন্ধান বা তদন্ত করবার জন্য তথ্য দেন না, আপনারা কিন্তু জনমত তৈরির একটা অন্যতম মাধ্যম। তো আপনাদের মাধ্যমে আমাদের একটা জনমত তৈরি করতে হবে বা এই বিষয়ে একটি আলোচনা সমাজে আনতে হবে যে আমাদের একটা না একটা পর্যায়ে যে শিক্ষা প্রতিষ্ঠান যে খুলতে তো হবেই, কিন্তু সেক্ষেত্রে যে একটা জনমনে যে একটা শঙ্কা যেটা হয়েছে, সেই শঙ্কা নিরসনের জন্য তথ্য উপাত্ত দিয়ে আপনাদের পক্ষ থেকে একটা আলোচনা আসতে হবে যে আসলে আমাদের মতো দেশে সংক্রামক ব্যাধি সবসময় আছে এবং থাকবে। যে কোনো ট্রপিক্যাল কান্ট্রিতে কিন্তু সংক্রামক ব্যাধির, আমাদের মন্ত্রী মহোদয় একজন চিকিৎসক, তিনিও আমাদেরকে বলেছেন যে কোনো দেশে সংক্রামক ব্যাধি হওয়ার সম্ভব, শতভাগ সংক্রামক ব্যাধি মুক্ত পরিবেশ বাংলাদেশ বলি বা অন্য কোনো দেশেই থাকবে না। এখন এই মুহূর্তে আসলে সকল প্রতিষ্ঠান এবং কার্যক্রম চলছে, গণমাধ্যম থেকে শুরু করে আদালত থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু সবকিছুই কিন্তু এই মুহূর্তে চলছে, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ আছে। তো এটা আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে অভিভাবকদের এবং ছাত্রছাত্রীদের একটা
আমাদের একটা সেটা মানসিক একটা প্রস্তুতির প্রয়োজন আছে, যে স্বাভাবিকভাবেই গ্যাপ হয়ে যাওয়ার কারণে প্রস্তুতির প্রয়োজনটা আরো বেশি, এবং সেই জন্য গণমাধ্যমকে একটু ভূমিকা পালন করতে হবে আমাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, জনমত একটা সৃষ্টি করবার জন্য, আস্থা সৃষ্টি করবার জন্য, করে আমরা উত্তরণ হতে পারি। আমি শুধু এই অনুরোধটা জি মাননীয় উপমন্ত্রী মহোদয়। জি মন্ত্রী মহোদয়, আমার বলা শেষ হচ্ছে। আমি শুধু এই যে মানে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে, অভিভাবক বৃন্দের মধ্যে যাতে এই আলোচনাটাও আসে। আমরা তো অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে রাখা যাবে না, এবং সেটা স্বাস্থ্যবিধি মেনে আমাদের কিন্তু খুলতে হবে। খোলার জন্য সেই আস্থা, শঙ্কা মুক্ত পরিবেশ, মানসিকতা ধারণ করবার জন্য গণমাধ্যমের একটা ভূমিকা আছে, সেটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। এবং আমরা যদি আসলে সবাই স্বাস্থ্যবিধিটা মেনে চলি, তাহলে এই সংক্রমণটা কিন্তু কম রাখা সম্ভব। তো ওই বিষয়টাকে আরো বেশি মানুষের কাছে নিয়ে যাবার জন্য সংবাদ মাধ্যমের একটা বিরাট ভূমিকা রয়েছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব উপমন্ত্রী মহোদয়ের কথার সঙ্গেই সুর মিলিয়ে যে অনেক বেশি এই সচেতনতার জায়গাটা তৈরি করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা কিন্তু মুখ্য। কাজে আমরা যেন সকলে, সেটি সকল শিক্ষার্থী, সকল অভিভাবক, আমরা সবাই যেন এই নিয়মগুলো, শিক্ষক প্রতিষ্ঠান সবাই যেন নিয়মগুলো মেনে চলি, হ্যাঁ, এবং সেটি করে আমরা তাহলে আমাদের যখনই খুলবো, এই মুহূর্তে মানে এই মুহূর্তে খোলার মতো পরিস্থিতি নেই, এটি আপনারাও বলছেন। আমরা দু একজনের মধ্যে আমাকে মেসেজ পাঠিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ছে কিনা। তো ছুটি তো বাড়ছে, তাই না? বাড়তে তো হবে, তারিখটা আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তো আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, আজকে আমাদেরকে এত সময় দিয়েছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অন্য সময় হলে এই সময়টা সবারই বোধহয় খাওয়া দাওয়ার সময়ও সব পার হয়ে গেল। অন্য সময় হলে তো আমরা হয়তো একসঙ্গে খেতেও পারতাম 2-4টা। তো এখন তো আর সবাই যার যার বাড়িতে বা কাজের জায়গায়, অফিসে আছেন। তো এই যে আমরা অনলাইনে যুক্ত হতে পারলাম, এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এবং তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই, যে তাদের কারণে আজকে আমরা এই আমাদের পড়াশোনাকেও চালিয়ে নিতে পারছি, আমাদের এই মত বিনিময় সভা সেটাকেও আমরা এইভাবে করতে পারছি। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই দীর্ঘক্ষণ আমাদের কথা শুনেছেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়েছেন, আপনাদের প্রশ্নগুলো করেছেন, তার মধ্যে দিয়ে আমাদেরকেও আমাদের কাজ করবার পথটাকে আরো সুগম করে দিয়েছেন, আমাদের বিভিন্ন রকম চিন্তার খোরাক আরো দিয়েছেন, আমাদেরকে আরো ভালোভাবে কাজ করবার জন্য এটি আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এবং আবারও উপমন্ত্রী মহোদয় এবং আমরা এবং আমাদের দুজন সচিব মহোদয় সহ আমাদের সকল মহাপরিচালক সকলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আশ্বস্ত করছি ইনশাআল্লাহ আমাদের এখন একটা মাসের রুটিনের মধ্যে আমরা ঢুকিয়ে ফেলবো, যে কোনো একটা দিন আমরা আপনাদের সঙ্গে সরাসরি এরকম যুক্ত হব এবং আমরা আপনাদের মতামত নেব, কথা বলবো। এবং এগুলো প্রেস ব্রিফিং না, এগুলো মত বিনিময়, মানে একেবারেই খোলাখুলি আমরা যেন সব কথা বলতে পারি, সেরকম হলে অনেক ভালো। তার মধ্যে থেকে আপনারা নিশ্চয়ই রিপোর্ট করবেন, সেটি ভিন্ন কথা, কিন্তু আমাদের মধ্যে এই মত বিনিময়ের এই সুযোগটা যেন অনেক বেশি থাকে, সেটির জন্য আমরা অবশ্যই এই কাজটি করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সবাই নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।